আমরা যেখান থেকে আলোচনা শুরু সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তো তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে, যারা করনি তারা গত ক্লাসটা আবার দেখে নিও। আর আজকে জাস্ট আমি করবো কি, তোমাদের যে জিনিসগুলো দাগানো দরকার, অর্থাৎ এমসিকিউর জন্য এই শেষের দিকে কিছু জিনিস আছে, অর্থাৎ আমি তো বেসিকটা তোমাদের যেগুলো দরকার আইসিটির সাথে মিক্সড আছে দেখে তোমাদের আমি দিয়ে দিচ্ছি সেগুলো, বাট এমসিকিউর জন্য কিছু কিছু জিনিস দরকার আছে, সেই জিনিসগুলো দাগাই দেওয়ার জন্য আর কি আমার আজকের আলোচনা শুরু করলাম। তো যেটা বলছিলাম, আচ্ছা, তো যেটা বলছিলাম যে এইখানে দেখো তোমাদের কয়েকটা লাইন দাগাবে, তো তার মধ্যে এখানে একটা আছে দেখো, যে এইখানে শূন্য মানে লজিক লেভেল শূন্য, শূন্য হলে তোমাকে শূন্যকে তুমি অফ দ্বারা প্রকাশ করতে পারো, লো দ্বারা, ফলস দ্বারা, নো দ্বারা, এই চারটা জিনিস দিয়ে কিন্তু তুমি শূন্যকে প্রকাশ করতে পারো। আমি যেমন বলছিলাম যে তোমাদের কিন্তু কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া, অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া কিন্তু আর কিছু বোঝে না, মাঝে মাঝে হেক্সাডেসিমাল বুঝতে পারে, তো সেটা খুব কম সময়, মানে মেনলি তার সেট আপটা দেয় বাইনারি সংখ্যা দিয়ে। তো এই শূন্য দিয়ে আমরা কি করব, অফ, লো, ফলস, নো, এই সবগুলোকে আমরা শূন্য বলবো। অর্থাৎ যদি বলা হয় অফের লজিক লেভেল কত, শূন্য, লো এর লজিক লেভেল কত, 0, এরকম জাস্ট এই ছোটোখাটো মান কটা মনে রাখবা। আর মানে পজিটিভ মানে নেগেটিভগুলো সব শূন্য, দেখো অফ, লো, ফলস, নো এইগুলো, আর পজিটিভগুলো সব 1, অর্থাৎ দেখো 1 করা, হাই, ট্রু, ইয়েস, এগুলো সব লজিক লেভেল কত, এগুলো লজিক লেভেল হলো 1। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে বলা আছে দেখো যে বাইনারি 2 ভিত্তিক পদ্ধতি কম্পিউটারের জন্য প্রযোজ্য, মাথায় রেখো। আচ্ছা, এখন এই তো হলো, এইখানে দেখো, এখানে ডিজিটাল পদ্ধতিতে বোঝাচ্ছে এটা 1 মানে এটা 1 হয়েছে, আর এটা অফ, শূন্য, এটা 1, এটা শূন্য, এরকম মানে অফ 1 এইগুলো মানে যেমনটা তোমরা সুইচ চাপ দাও তো অন অফ করো না, ঠিক ওরকম যখন তুমি অফ রাখছো সুইচটা তখন শূন্য, যখন অন করে দিচ্ছ তখন তার লজিক লেভেলটা হয়ে যাচ্ছে 1। এভাবেই কম্পিউটার বোঝে, বুঝতে পারছো যে তুমি অন করছো নাকি অফ করছো। আচ্ছা, আর এই বাইনারি ডেসিমাল রূপান্তর তো তোমাদের করানো হয়ে গেছে গত লেকচারে। আশা করি এই বইয়ের তো ছোটো ছোটো রূপান্তর, কালকে কিন্তু তোমাদের যে নোট দিয়েছিলাম ওখানে কিন্তু সব বড় বড় রূপান্তর ছিল, এখানে দেখো আরও ছোটো ছোটো রূপান্তর। এরপরে এই পদ্ধতিগুলো আছে, এগুলো ভাগশেষ, ভাগফল, এগুলো কিন্তু তোমাদের সব বলে দেয়া। এবং আরেকটা কথা হলো যে তোমাদের কিন্তু আগামী দিন পরীক্ষা হলে কিন্তু এই রূপান্তর থাকবে, মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু রূপান্তরের ম্যাথ থাকবে। কারণ আমি কিন্তু তোমাদের গতদিন বলছিলাম যে গত দিনের যে পড়াটুকু রূপান্তর আর আজকের টুকু একসাথে এক্সাম হবে, তো সবাই মাথায় রেখো এই জিনিসটা। আচ্ছা, আরেকটা কথা এখানে লেখা আছে দেখো, বিট, বিট কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটাকে মৌলিক ডিজিটকে বলা হয় বিট। এই 0 আর 1 দুইটা মৌলিক ডিজিট, এটাকে বলা হয় বিট, বুঝতে পারছো? আচ্ছা, আর বাইট কাকে বলা হয়? 8 বিট সমান সমান 1 বাইট, অর্থাৎ 8টা বাইট মিলে, সরি 8টা বিট মিলে 1 বাইট হয়। 8টা বিট মানে ছোটো, দেখছো বিআইটি 3টা ওয়ার্ড, আর বাইট কিন্তু 4টা ওয়ার্ড, দেখছো আছে বিআইটিই। তো এটা মাথায় রেখো, তোমরা আবার গুলাই ফেলো না। তাহলে 8টা বাইট মিলে 1 বিট হয়। এরপরে 1024 বাইটে 1 কিলোবাইট হয়, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট হয়, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট হয় বা 1 জিবি হয়, যেটা তোমরা জানো, এগুলো কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। আচ্ছা, এরপরে এই রূপান্তরগুলো তোমরা আবার প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে সামনে কি আছে দেখি, এরপরে এখানেও রূপান্তর আছে, এগুলো সব করানো শেষ। আচ্ছা, আর বাকি আছে কি, এর মধ্যে কোনো রূপান্তর যদি মনে হয় করানো হয়নি তো দেখাই দিও, যতদূর মন বলছে এখানে সব প্রায় শেষ, রূপান্তর বাদ থাকার কথা না। আচ্ছা, এরপরে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আছে, এগুলো করানো হয়ে গেছে। তোমাদের বলছেন আজকে পড়া খুব কম, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই দেবো, এছাড়া আর কিছুই না। ভগ্নাংশের ক্ষেত্রে সব ক্ষেত্রে রূপান্তর হয়ে গেছে। এরপরে এখানে এই পর্যন্ত হয়ে গেছে এগুলো সব। এরপরে বাইনারি অপারেশন। আচ্ছা, বাইনারি অপারেশন অর্থাৎ বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো আছে। তো বাইনারি যোগ, আচ্ছা, আরেকটা কথা এখান থেকে তোমরা দাগাই নিও এই জিনিসটা, এলএসডি এর পূর্ণরূপ, এটা মেবি একটা বোর্ড কোশ্চেনে আসছিলো যতদূর মন বলে। তো এলএসডির পূর্ণরূপ কি? এলএসডি এর পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট কিন্তু LEST, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, বুঝতে পারছো? এলএসডির পূর্ণরূপ কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এই কথাটা মাথায়, জাস্ট এই পূর্ণরূপটা মাথায় রেখো। আরে বিয়োগ করাটা তোমাদের শেখাই দেওয়া সব। বিয়োগের ক্ষেত্রে 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0,
0 - 1 সমান 1 বসবে এবং হাতে থাকবে 1। আচ্ছা ভাই এমএসডি টা বাদ গেছে বলো। এলএসডি কে স্যার এমএসডি টা বাদ যাচ্ছে না। আচ্ছা এলএসডিটাই দরকার আছে, এমএসডি তোমাদের পুনরূপ দরকার নাই আপাতত। এলএসডিটাই আসে পরীক্ষায় মূলত, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যেটা। আচ্ছা আর এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদের নোটে ছিল বলে আমি আর দাগাই দিচ্ছি না, যেমন হেক্সাডেসিমেলের বেস হলো 16, অক্টালের বেস 8। এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস, এগুলো কিন্তু তোমাদের গত লেকচারে সব আলোচনা ছিল। আচ্ছা এরপরে আমাদের জাস্ট বুলিয়ান লজিক গেট আছে, লজিক গেট। তো এখানে একজন বিজ্ঞানীর নাম আছে জর্জ বুল। সর্বপ্রথম তিনি বুলিয়ান বীজগণিত সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ এটা লজিক গেট আলোচনার পূর্বে মূলত এই বুলিয়ান গেট সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। আর এই বুলিয়ান বীজগণিত কি মানে তিনি মূলত কী করছিলেন, গণিত আর লজিক মানে লজিক আর গণিত ম্যাথ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছিলেন, বুঝতে পারছো, বুলিয়ান অ্যালজেব্রায়। আচ্ছা আর একটা কথা, এখানে কিছু কিছু জিনিস বোঝানো আছে, দেখো যোগ করতে হলে তখন অর গেট নিছিলাম, গুণ করতে অ্যান্ড গেট, আর বাস চিহ্ন দিয়ে নট গেট বোঝাইছিলাম। এগুলো কিন্তু তোমরা সব কম বেশি জানো, মানে গত লেকচারে আলোচনা করা হয়ে গেছে আর কি। এরপরে বীজগণিতের বিনিময় সূত্র, কিছু সূত্র আছে এই বুলিয়ান বীজগণিতের 3টে সূত্র আছে। তো 3টে সূত্রের মধ্যে আছে দেখো বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র মাথায় রেখো। তো বিনিময় মানে কি, এ প্লাস বি আছে এটাকে উল্টাই দিয়ে বি প্লাস এ করে দিলাম, এ বি আছে এটাকে বি এ করে দিলাম, এটা জাস্ট বিনিময় সূত্র। বা আচ্ছা কমিউটেটিভ ল আছে, আর অ্যাসোসিয়েটিভ ল আছে, আর ডিস্ট্রিবিউটিভ ল আছে। ইংরেজি একটু ওয়ার্ডগুলো জেনে রাখো, যদিও লাগে না এসব জিনিস। আর সংযোগ সূত্রের ক্ষেত্রে দেখো, এগুলো আইসিটিতে কাজ লাগে এই সূত্রগুলো। আর সংযোগ সূত্রের ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, ই আর বিটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে সিটাকে বাইরের মধ্যে নিয়ে আসলাম, এটা হলো সংযোগ সূত্র। এরপর বন্টন সূত্র কি, এ ইন্টু বি প্লাস সি আছে, এ দিয়ে দুইটাই গুণ করে দিচ্ছি, এই জাস্ট বন্টন সূত্র। এগুলো কিন্তু মুখস্থ করাও লাগে না, জাস্ট দেখলেই বোঝা যায়। এরপরে কিছু কিছু সম্পর্ক আছে, যেমন দেখো এখানে এ আর 0 যোগ করলে হয় এ আর 1 যোগ করলে হয় 1। দেখছো এ আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, এ আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। এগুলো কিন্তু এই যে বললাম মানে বুলিয়ান বীজগণিতের কিছু সম্পর্ক, বুঝতে পারছো। আর এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ না, এগুলো হলো ওই যে বললাম গণিতের যুক্তির মধ্যে সম্পর্ক করছে। তো সেই সম্পর্কের মধ্যে তার ম্যাথের এই জিনিসগুলা। আর যেমন তিনি আবার এটাকে প্রমাণ করছে, দেখো যখন এ সমান 0 হচ্ছে তখন এই 0 প্লাস 1টা যোগ করলে 1 হচ্ছে। আবার এ সমান 1 যোগ যখন হচ্ছে তখন এই 1 আর 1 যোগ করলে কিন্তু 1, বাইনারি কিন্তু 1 আর 1 যোগ করলে 1 হয়, এটা কিন্তু তোমাদের জানো। বাইনারি 1 আর 1 যোগ করলে 1 হয়, ক্যারি থাকে 1। তো এখানে ক্যারিটা হিসেব করবে না, বুলিয়ান অ্যালজেব্রায় মূলত 1 আর 1 যোগ করলে 1 হবে, যেমন ই আর এ যোগ করলে ইয়ে হবে। এই জিনিসগুলো তোমরা আইসিটিতে বেশিরভাগই পড়ে ফেলছো, ই আর এ যোগ করলে এ হয়, তারপরে 1 আর 1 যোগ করলে 1 হবে। অর্থাৎ তুমি যে দুইটা সংখ্যা সেম সংখ্যা যোগ করলে একটা সংখ্যাই পাবা। 1 1 যোগ করলে 1, 2 2 যোগ করলে মানে 2 2 আসবে না, এখানে এ ধর বি এক্স এক্স এগুলো যোগ করলে এক্স আসবে, একটা এরকম। এরপরে দেখো যেমন আছে এখানে দেখো এ প্লাস এ যোগ করলে এ হয়, তারপরে এ প্লাস এ বার করলে 1 হয়। তা দেখো এখানে এ বার এ আর এর কমপ্লিমেন্ট, এটাকে বার না বলে কমপ্লিমেন্ট ইউজ করে ইংরেজি ওর। এ আর এর কমপ্লিমেন্ট যোগ করলে 1 হয়, তারপরে এ আর 0 গুণ করলে 0 হয়, আর এ আর এর কমপ্লিমেন্ট গুণ করলে 0 হয়। দেখছো এ আর এর কমপ্লিমেন্ট যোগ করলে 1 হয়, আর এর কমপ্লিমেন্ট গুণ করলে 0 হয়, আর এর ডাবল কমপ্লিমেন্ট থাকলে একটা ইয়ে হয়। তো এগুলো তো তোমরা আইসিটিতে পড়েই ফেলছো। তারপরে তো কতদিন ম্যাথ দিয়েছিলাম, অনেকে কোর্স দেখলাম। তো এই আর এরপরে কিছু আছে লজিক গেটের সংজ্ঞা টঙ্গা আমার ওইখানে খুব সুন্দর করে দেওয়া ছিল, ওইখান থেকে পড়ে নিও। এখানেও একটা সংকেত দেওয়া আছে, দেখো লজিক গেট বলতে সাধারণ লজিক সার্কিটকে বোঝায় যাতে এক বা একাধিক ইনপুট এবং কেবল একটি আউটপুট থাকে। আচ্ছা আর এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখবা, এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেন কীভাবে আসে, মানে জোর সাল কি বিজোড় সালে দেখবো অলওয়েজ আসে। আমার খেয়াল নাই, অনেকে দেখছিলাম। তোমরা বোর্ড কোশ্চেনটা দেখবা, দেখবে রিটেনের জন্য জোড় সাল বা বিজোড় সাল যে কোনো একটা সালের মধ্যে দেখবে এরকম আসছে। ধরুন যদি 17 সালে আসে 19 সাল, তাহলে 15 সাল এরকমভাবে আসছে। আর মানে যদি বিজোড় হয়ে যায় তাহলে দেখবা 16 সাল, 18 সাল, 20 সাল এভাবে আসছে। মানে আমার খেয়াল নাই জোড় বা বিজোড় কোনো একটা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর নাহলে আমি শেষে অধ্যায় শেষে আছে কিনা দেখি, তাহলে আমি দেখলে বুঝতে পারবো না যে কোন কোন সালে আসছে।
আচ্ছা আসছে 17 সাল, আচ্ছা বিজোড় সালগুলোতে আসছে। আর দেখবা বিজোড় সালগুলোতে প্রশ্নগুলো আসছে, মানে 17 সাল 19 সাল, মানে এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন দেয় না, মানে এই বছর একটা দিয়ে পরের বছর দেয় না। কিন্তু তোমাদের যেহেতু শর্ট সিলেবাস আছে, মানে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে নেবে, তো এই অধ্যায় থেকে কিন্তু তারা একটা রিটার্ন করলেও করতে পারে। এটা কিন্তু না, তখন একসাথে ওই 21টা অধ্যায় হতো, মানে 11টা অধ্যায়, 10টা অধ্যায়, ফার্স্ট পার্টে 10টা, সেকেন্ড পার্টে 11টা। তো এই সেকেন্ড পার্টে 11টা অধ্যায়ের মধ্যে 8টা কোশ্চেন করতে হলে তখন 3টে অধ্যায় বাদ দিতে হতো। তো সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে এরকম সাল ওরা এভাবে দিত যে 1 বছর পর পর একটা করে কোশ্চেন দিতে অধ্যায় থেকে। কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস আছে, তো এক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আসতেই পারে, মানে তোমাদের এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে রিটেনে। তো তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এবং তোমাদের যেহেতু অল্প অল্প করে বেসিক ক্লিয়ার করে দেওয়া হয়েছে, দেখবে প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। জাস্ট এই কারণেই কিন্তু তোমাদের মানে এতগুলো লেকচার দিলাম এখানে, তা নাহলে কিন্তু এত লেকচার আমি দিতাম না। আমি চাইলে কিন্তু খুব শর্টে শেষ করে দিতে পারতাম। দেওয়ার একটাই কারণ যেহেতু এবার শর্ট সিলেবাস, তোমাদের এখান থেকে রিটেন আসতে পারে। আর রিটেন যদি করতে হয় তাহলে অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, কারণ এই সার্কিট এই জিনিসগুলো কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে হয় না। অর্থাৎ তো তোমরা দেখছোই, আর টেকনিক্যালি কিন্তু মাথায় রাখা যায়, সেই জিনিসগুলো কিন্তু দেখাইছি। আচ্ছা এরপরে কিছু মানে লজিক গেট নিয়ে আছে। তো এখানে সত্যক সারণী আছে, লজিক গেটের প্রকারভেদ আছে। লজিক গেটের প্রকারভেদ 3টা মৌলিক গেট, মানে লজিক গেট হলো এক রকমের একটা মৌলিক আর যৌগিক। তো মৌলিকের মধ্যে 3টা, অ্যান্ড, অর আর নট। অ্যান্ড অর নট, অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ, আর নট মানে তো দেখছিলে কমপ্লিমেন্ট হয়। আচ্ছা, আর এই মৌলিক গেট ছাড়াও আরও কিছু স্পেশাল গেট বা যৌগিক গেট কিছু পাওয়া যায়, আর যেগুলো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, যেমন ন্যান গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। তো ন্যান গেটে কি নট গেট, NAND আছে, দেখো ন্যান আছে, তো NAND, তাই না? তো এইখানে দেখো, এখানে বুঝতে পারছি এই একটা অ্যান্ড গেট, আর এই এন দ্বারা বুঝবো এটা হলো নট গেট। তাহলে নট গেট আর অ্যান্ড গেট একত্রে যুক্ত করে করা হয়েছে হলো ন্যান গেট। অর্থাৎ এই যে আমাদের নট গেট ছিল, এর মাথায় এরকম একটা গোল দিয়ে নট করা হয়েছে, এই দুটো একত্রে করলে এই গেটটাই হলো মূলত আমাদের ন্যান গেট। যে এগুলো কিন্তু তোমাদের নোটসে সব লেখা ছিল, তোমরা ওইখান থেকে পড়ে নিবে, আমি কিন্তু আর এখানে দেবো না, এখানে অনেক আলোচনা আসছে। তো এগুলো যেহেতু গত দিনের লেকচার ছিল, এই কারণে আর এখানে বেশি আলোচনা করবো না। এখানে নট গেটের ক্ষেত্রে নট আর অর গেট যুক্ত হয়, আর এক্স অর গেটের ক্ষেত্রে আচ্ছা এখানে আরও একটা গেট আছে, তোমাদের এক্সক্লুসিভ কথাটা থাকে, এই এক্স দিয়ে বোঝাচ্ছে মূলত এক্সক্লুসিভ কিছু আছে যে জিনিসগুলো তোমাদের বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ দেখবে এরকম একটা গেট, তো এর সামনে আরও একটা এরকম একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ যখন এক্সক্লুসিভ থাকে তখন এই দাগটা দেওয়া হয়। এটা এক ধরনের বিশেষ গেট, সেগুলো তোমাদের ওইখানে আলোচনা করা আছে। আর এখানে তেমন কি বলবো, এখানে সূত্র মানে সত্যক সারণীর ইয়েটা আছে, ট্রুথ টেবিল বা সত্যক সারণী সংখ্যাটা আছে। অর্থাৎ ইনপুট আর আউটপুট সিগন্যাল ভোল্টেজের বিভিন্ন মানের মধ্যে সম্পর্ক একটি টেবিলের সাহায্যে প্রকাশ করলে ওই টেবিলটাকে বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবিল, যেটা কিন্তু গতদিন তোমাদের দেখাইছিলাম। আর লজিক গেটের ডি মর্গানের তত্ত্ব, তো ডি মর্গান মূলত লজিক গেটের জন্য 2টা সূত্র আবিষ্কার করছিল, যেটাকে ডি মর্গান উপপাদ্য নামে পরিচিত। বুঝতে পারছো? তার উপপাদ্য 1 আর 2, এটা কিন্তু উল্টায় ফেললে হবে না। উপপাদ্য 1টা হলো যোগের ক্ষেত্রে, আর উপপাদ্য 2টা হলো গুণের ক্ষেত্রে। দুটো আবার উল্টায় ফেলো না, উপপাদ্য 1টা হলো যোগের ক্ষেত্রে, উপপাদ্য 2টা হলো গুণের ক্ষেত্রে। তো এইখানে হলো এ প্লাস বি এর কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট ইন্টু বি এর কমপ্লিমেন্ট, মানে যোগ থাকলে গুণ হচ্ছে আর গুণ থাকলে যোগ হচ্ছে, এবং এই কমপ্লিমেন্টটা দেখো 2টার মাথায় ভাগ হয়ে যাচ্ছে। মনে রাখা ইজি, কিন্তু দেখো এইখানে যোগ থাকলে গুণ হচ্ছে আর গুণ থাকলে এখানে যোগ হচ্ছে, আর এই কমপ্লিমেন্টটা দুইজনের মাথায় ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি, দেখো এ প্লাস বি এর কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইন্টু বি এর কমপ্লিমেন্ট, আর এ বি এর কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট প্লাস বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বা প্রশ্ন আছে কিনা, করলে করতে পারো। না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা এরপরে এইসব আছে। নট গেটের ক্ষেত্রে যদি ইনপুট আর আউটপুট একটা থাকে, অর্থাৎ একটা ইনপুট, এই যেহেতু একটা নট গেট, তো এর ইনপুটে একটা আউটপুটে একটা, দেখো ইনপুটে একটা আউটপুটে একটা, এবং এখানে নট গেট দিয়ে যখন ক্রস করে তখন এর মাথায় একটা বার চলে আসে। বুঝতে পারছো? আর আরেকটা কথা মাথায় রাখো, 0 এর কমপ্লিমেন্ট সমান সমান 1, 1 এর কমপ্লিমেন্ট সমান সমান 0, এই দুটো কথা একটু মাথায় রেখো। 0 এর কমপ্লিমেন্ট করলে 1 হয়, 1 এর কমপ্লিমেন্ট করলে 0 হয়। আচ্ছা এই হলো বিষয়, অর্থাৎ এই নট গেটের মধ্যে দিয়ে দেখো 1 যদি প্রবেশ করে এই সাইডে হয়ে যাবে 0। বুঝতে পারছো? যার কমপ্লিমেন্ট করলে 0 1 হয় এইগুলা। আর এখান থেকে কি বলবো, এটা এই নট গেটের ক্ষেত্রে এল যে বর্তনীটা এরকম দেখতে হয়,
এই বর্তনী তো তোমাদের আমি নোটসের ক্ষেত্রে বেশ সুন্দর করে তুলে দিয়েছিলাম, এক জায়গায় করে দেওয়া আছে সব। আচ্ছা, আরেকটা কথা এখানে বাদ যাচ্ছে, এইগুলো তোমরা কিন্তু মার্ক করে নিয়ে এসো ভাই। এই কই সেটা নট গেট, এই তো নট গেট। এই নট গেটকে বলা হয় ইনভার্টার, মাথায় রেখো। নট গেটকে কী বলা হয়? ইনভার্টার। ইনভার্টার কেন বলা হচ্ছে? ওই যে একটা ইনপুট দিচ্ছি, তার আউটপুট আর একটা আসছে। দেখো জিরো ঢোকালে এখানে মানে জিরোর কমপ্লিমেন্ট মানে ওয়ান, তাহলে জিরো ঢোকালে ওয়ান আসবে, ওয়ান ঢোকালে জিরো আসবে। এই কারণে এখানে মেবি একটু ভুল আসছে, তোমরা কারেকশন করে নিও। এখানে হলো এখানে আছে জিরোর যখন কমপ্লিমেন্ট করবো, মানে এটা হলো শূন্য আর এর কমপ্লিমেন্ট হলে ওয়ান হয়, মানে শূন্যর কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়, ওপরেরটা ওয়ান হবে। এখানে ওপরেরটা ওয়ান, নিচেরটা শূন্য, নিচেরটা শূন্য, ওপরেরটা ওয়ান। তোমরা একটু কারেকশন করে নিও। তাহলে নট গেটকে বলা হবে ইনভার্টার, মাথায় রেখো। আচ্ছা, এরপরে আর কি দেব? এই দেখো অর গেট। অর গেটের ক্ষেত্রে তো যোগ হবে বলছিলাম। দেখো এখানে এ আর বি ইনপুট হলে আউটপুটে এ প্লাস বি আসছে। এটা দেখো সমান্তরালে আছে। আচ্ছা, এটা কতটা মাথায় রেখো। এখানে দেখো রোধগুলো কেমনভাবে আছে? সমান্তরালে আছে। অর গেটের ক্ষেত্রে রোধগুলো সমান্তরালে থাকবে। অর গেটের ক্ষেত্রে রোধগুলো সমান্তরালে থাকবে। আর এরপরে দেখবো নট গেট। নট গেটের ক্ষেত্রে দেখবে শ্রেণীতে থাকে। আচ্ছা, এরপরে আছে এক্স অর গেট। দেখো এক্সক্লুসিভ অর গেট, দেখছো বললাম না, এক্স দিয়ে বোঝাচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর গেট মানে কি? এই একটা অর গেট, এর সামনে এরকম একটা দাগ দিলাম, এই হলো এক্সক্লুসিভ অর গেট। এখন এইখানে যদি ধরে না এখানে ইনপুট এ ঢুকলো আর বি ঢুকলে এখানে আউটপুট কী বেরোবে? আউটপুট বেরোবে এ এক্সক্লুসিভ বি হবে। আগে যদি এ প্লাস বি হতো, এবার হবে এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ। বুঝতে পারছো? আচ্ছা, আর এর আগে তো এরকম একটা দাগ দিয়ে করে দিয়েছে, এই হলো বিষয়। আচ্ছা, আর এখান থেকে কী বলবো? আচ্ছা, এখানে এক্স অর গেটের ক্ষেত্রে বলতে থাকো ইনপুট যদি বিজোড় সংখ্যক অন হয়, আউটপুটটা অন হয়। দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেটটা ব্যবহার করা হয়। তাহলে দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? এক্স অর গেট ব্যবহার করা হয়। দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য কোন বিট ব্যবহার করা হয়? এক্স অর গেট ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এলো বিষয়। আর এ এক্সক্লুসিভ বি এর সূত্র আছে, এটা কিন্তু এক্সক্লুসিভ বি এর সূত্র। এক্সক্লুসিভ বি সমান সমান এ বি প্লাস এ বি এর কমপ্লিমেন্ট। এক্সক্লুসিভ বি সমান এ বি, মানে এর দুইটা সূত্র আছে, এক্সক্লুসিভ দুইটা সূত্র আছে। আচ্ছা, তাহলে আমি একটু দুইটা সূত্র, হ্যাঁ তোমরা একটু লিখে নিতে পারো চাইলে, বা আমার নোটে লেখা ছিল। মানে এ এক্সক্লুসিভ বি সমান সমান এর কমপ্লিমেন্ট বি প্লাস এ বি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ দেখো প্রথমটার কমপ্লিমেন্ট হয়েছে আর পরেরটার কমপ্লিমেন্ট হয়েছে, অর্থাৎ দেখছো এ এর কমপ্লিমেন্ট নিছি, পরেরটা বি এর কমপ্লিমেন্ট নিছি। এ এক্সক্লুসিভ বি এর সূত্র। আচ্ছা, আর একটা সূত্র আছে কি? এ এক্সক্লুসিভ বি এর কমপ্লিমেন্ট, এর মাথায় যদি বাদ থাকে, কমপ্লিমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে এ বি প্লাস এ বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বি ফাঁকা থাকবে, আবার এ বি এর মাথায় কমপ্লিমেন্ট থাকবে। বুঝতে পারছো? এই হলো দুইটা সূত্র। আচ্ছা, এই হলো বিষয়। সামনের দিকে আগাই তাহলে। আচ্ছা, এইগুলো বর্তনীগুলো আছে। এরপর আছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে বলছে দেখো যে লজিক গেটে সবগুলো ইনপুট অন হলে আউটপুট অন হয়, তাকে বলা হচ্ছে অ্যান্ড গেট। দেখো এখানে যদি ইনপুট একটা শূন্য হতো, তাহলে শূন্যর সাথে এক, ধরো এটা ওয়ান, তাহলে শূন্যর সাথে এক গুণ করলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আবার দুইটাই যদি শূন্য হয় তাও শূন্য। এখন কথা হলো যদি দুইটা ইনপুটই ওয়ান হয়, তাহলে কিন্তু কেবল এখানে এ আর বি গুণ করলে ওয়ান হচ্ছে। এই কারণে বলছে যদি যে লজিক গেটে সবগুলো ইনপুট অন হবে, তার আউটপুটটা, মানে তাকে বলা হচ্ছে তার আউটপুটটা অন হবে, এবং তাকে বলা হচ্ছে অ্যান্ড গেট। বুঝতে পারছো? এই কারণে বলা হচ্ছে। দেখো এখানে কিন্তু এই ট্রুথ টেবিল দিয়ে বা সত্যক সারণী দিয়ে কিন্তু বোঝানো আছে। দেখছো এখান থেকে কিন্তু পড়া কম, তুমি অ্যাডমিশনের টাইমে কিন্তু এই অধ্যায়ে বেশি টাইম দিবা না। জাস্ট যেগুলো দরকার সেগুলো পড়ে বাকিগুলো তুমি যেহেতু রিভিশন দিবা, তখন খুব দ্রুত শেষ করে ফেলবা। আচ্ছা, এরপরে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটের ব্যবহারটা অনেক 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 ইম্পর্টেন্ট। এ অধ্যায়ে কিছু না পড়লে এমসিকিউটা পড়া লাগবে। দেখো কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইনে এই ন্যান্ড গেট ব্যবহার করা হয়। অর্থাৎ কি ন্যান্ড গেট মানে কি? নট গেট আর অ্যান্ড গেটের সমষ্টি। বুঝতে পারছো? এই দেখো এই একটা নট গেট, মানে এটা হলো অ্যান্ড গেট ডি আকৃতি, আর এর মাথায় একটা শূন্য দিয়ে দেখো নট গেট করা হয়েছে। আচ্ছা, এরপরে এটা কি করা হয়? কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইনে ব্যবহার করা হয় কোনটা? ন্যান্ড গেট। আর যখন দুইটা দরজা বন্ধ করা হয়, তখন লাইটের সুইচ বন্ধ করার কাজে ন্যান্ড গেট ব্যবহার করা হয়। বুঝতে পারছো? যখন দুইটা দরজা বন্ধ করা হয়, তখন লাইটের সুইচ বন্ধ করার কাজে ন্যান্ড গেট ব্যবহৃত হয়। আর ন্যান্ড গেটকে ভাঙলে কি? নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট পাওয়া যায়। মাথায় রেখো ন্যান্ড গেটের ব্যবহার করে বিভিন্ন সংযোগের মাধ্যমে নট গেট, অ্যান্ড গেট আর অর গেট পাওয়া যেতে পারে।
অর্থাৎ এইভাবে সাজায় তুমি 3টা গেট পেতে পারো। আচ্ছা এই হলো বিষয়, এরপরে আর তেমন কিছু নাই হয়তো। এরপরে কিছু এগুলো আছে, এগুলো তো তোমরা আইসিটিতে প্র্যাকটিস করছিলে, তোমাদের আইসিটিতে তো নাই, এই কারণে আমি আর করছি না, শর্ট সিলেবাসে তো আইসিটি নাই, এই কারণে আর এগুলো তো আমি তোমাদের দিছিলাম। আচ্ছা আর একটাকে কথা এখানে বাদ গেছে, এটা হলো 152 পেজেস আছে। তো এখানে এই জিনিসটা দেখা নিও তোমরা, এই অ্যান্ড অর আর নট, এই 3টা হলো মৌলিক গেট, আর ন্যান্ড আর নর গেটকে বলা হয় সর্বজনীন গেট, মাথায় রেখো। তাহলে মৌলিক গেট কোনগুলা? অর অ্যান্ড নট। আর সর্বজনীন গেট কোনটা? ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটাকে বলা হয় সর্বজনীন গেট। অনেক 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 ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা এই আছে, এরপরে আর তেমন কিছু নয়। এই তো তোমাদের অধ্যায় শেষ করে ফেললাম। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমার একটু বলো দেখি। ভাই এই যে মানে এই অ্যান্ড গেট নট গেট এগুলো কিভাবে নৈবেদ্যিকে কিভাবে আসবে? এখানে যেটুকু দাগাই দিছি এই আসবে, আর এগুলো তো নৈবিত্তিকে তো এই চিত্র আসবে না, তখন আইসিটিতে আসতো, কিন্তু এখানে তো আসবে না। জাস্ট তোমাকে যেটুকু দেখাই দিছি ওগুলো প্র্যাকটিস করলে হচ্ছে। মানে যেহেতু তোমাদের আইসিটি নাই তো তোমরা এখানে বেশি টাইম দিও না, যেটুকু দরকার আমি যেগুলো বলে দিছি ওইগুলো এখান থেকে করলে হচ্ছে। তবে এই গেট টেট দিয়ে কিন্তু এখানে দেখো বিভিন্ন সৃজনশীলতা আছে, এই প্রমাণ কিন্তু তোমাদের করা লাগবে। আর ওই যে 3টা মৌলিক গেট দিয়ে এই জিনিসগুলো কিন্তু ইজি জিনিস, একদম ইজি জিনিস। অর্থাৎ ইনপুট আর আউটপুট দিয়ে তুমি দেখবা যে অ্যান্ড গেটে আসছে কিনা, অর গেটে আসছে কিনা, নট গেটে আসছে কিনা, সেই অনুযায়ী তুমি জাস্ট বসাই দিবা। আর সমস্যা হলে তো আমার দেখায়ও। আর এখান থেকে জাস্ট শেষের দিকে 73 হ্যাঁ দেখেন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে গেট দেখছি এইসব বিভিন্ন এই মানে সূত্র দিয়ে কিছু আছে, 3-4 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি এখানে থেকে প্রশ্ন আসতে পারে। একটা মুখস্থ হয়ে দিই আর এখান থেকে দিয়ে আসে। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, তোমাদের মিটিং কেটে যাবে না তার আগে ভাই ক্যালকুলেটরে দেখাতে চাইছিলেন যে? আর ক্যালকুলেটর তোমরা একজন বের করো তাহলে সেটা দেখাই দিবানে। আচ্ছা এইখান থেকে কিছু কিছু জিনিস আছে, এগুলো তোমরা পড়ে নিও, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে এই জিনিসগুলো পড়ে নিও। দেখো এখানে একটা প্রশ্ন আছে কিন্তু, দেখো নট গেটের ইনপুট হাই হলে আউটপুট লো হয়, এগুলো কিন্তু জানা কথা। ওই যে একটা শূন্য, এগুলো পড়ে ফেলবা। আচ্ছা তাহলে আচ্ছা তো ক্যালকুলেটর নিয়ে বসছো যখন একটা কাজ করো, প্রথমে ওইখানে ওই মোড আছে, দেখো 1-এর পাশে মোড আছে, ওইখানে ক্লিক দাও। 1-এর পাশে মোড আছে এখানে। আচ্ছা ওইটা আবার ক্লিক দাও। 2 দেবো? ভাইয়া দেখা তো যাচ্ছে না না, আবার ক্লিক দাও মোডটা। 2 দিবা কেন? হ্যাঁ এই দিছো, দিলে দেখবে। ভাইয়া দেখা যাচ্ছে না। আচ্ছা ওর নেট প্রবলেম দিচ্ছে মেবি। আচ্ছা কী হলো আবার? যাদের কাছে ক্যালকুলেটর আছে সবাই ক্যালকুলেটর নিয়ে বসো। আচ্ছা তো এবার দেখো এখানে যারা দেখছো না, যারা রেকর্ডটা দেখে নিও। আচ্ছা তো নাইম তুমি ফলো করো। আচ্ছা কেউ করো না, আবার মন খারাপ করো না, যারা দেখতে পাচ্ছ না রেকর্ড থেকে দেখে নিও। আবার গোড়ায় যাও 0-তে করে। প্রথমে কী করবা, তোমার 1 লেখার পাশে দেখো একটা মুড অপশান লেখা আছে, যেখান দিয়ে তুমি সেভ অন করো, তার পাশে মুড অপশান আছে, জাস্ট ওটাই ক্লিক দিবা। 2বার ক্লিক দিবা, প্রথমবার ক্লিক দিলা, দ্বিতীয়বার ক্লিক দিলা, দিয়ে দেখবে এবার বেজ আসবে। দেখো এই 3 নাম্বারে আছে বেজ, SD REG, তারপরে বেজ, এই বেজে ক্লিক দাও, 3 ক্লিক দাও। এবার 3 ক্লিক দিবা। আচ্ছা 3 ক্লিক দিলে দেখো এখানে পাশে ডি লেখা উঠছে, দেখছো 0-এর পাশে ডি উঠছে, অর্থাৎ বোঝাচ্ছে এই সংখ্যাটা তুমি যে সংখ্যাটা তুলবা সেটা ডেসিমালে থাকবে। আচ্ছা তুমি একটা কথা বলছো, তুমি ধরে নাও একটা সংখ্যাকে তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবা। আচ্ছা তুমি একটা সংখ্যা বসাও, ধরে নাও তুমি 45 বসাও, আমি 45 বসাও। বাকিরা কথা বলো না, সব মিউট করে রাখো। এই সবাই মিউট করো। আচ্ছা নাইমের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, অফ করার ব্যবস্থা করো। আচ্ছা এবার দেখো, না হলে তুমি মিউট করে রাখো। জাস্ট এবার 45 চাপছো, মানে যে কোনো ধরে নাও তুমি একটা সংখ্যাকে, আচ্ছা তুমি 45 দিয়ে সমান সমান দাও, নাইম সমান সমান দাও। এবার
ওই জিরো যেখানে আছে ওইখানে 45 উঠছে। দেখো এই যে 45 উঠছে, এই সংখ্যাটা কোন সংখ্যা? তুমি ধরে নাও এই একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যায় রূপান্তর করবা। ধরে নাও তুমি এটাকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবা। তাহলে ওইখানে একটা কাজ করো, নাইম এখানে এই স্ক্রিনের উপরে দেখো তোমার অক্টাল লেখা আছে, সাইন কস ওর আশেপাশে দেখো OCT লেখা আছে। কোন বাটনের উপর আমার একটু বলো? অক্টাল হেক্সাডেসিমাল ওইখানে লেখা আছে দেখো সব এক লাইন দিয়ে। লনের উপরে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, লনের ওইখানে দেখো অক্টাল লেখা আছে, OCT ওখানে অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি সবগুলো ওই লাইনে লেখা আছে। তো ওইটা ক্লিক দাও, যেটার উপর অক্টাল লেখা আছে ওটা ক্লিক দাও। এবার দেখো 45-এর অক্টাল মান দেখো, মানে 45টা ছিল ডেসিমালে, তো এটা এখন কিন্তু অক্টালে হয়ে গেছে 55। আচ্ছা এবার তুমি হেক্সাডেসিমালে ক্লিক দাও, ওর পাশে হেক্সাডেসিমাল লেখা আছে। দেখো এই 55কে হেক্সাডেসিমাল করলে হয় 2D। দেখতে পাচ্ছি এইভাবে তুমি যে কোনো সংখ্যা, আবার তুমি কেটে দাও নাইম জিরো, মানে AC দিয়ে মুছে দাও, AC দিয়ে মুছে দিলে হচ্ছে AC। আচ্ছা এবার ধরে নাও তুমি এবার কোনটা থেকে রূপান্তর করবা। ধরে নাও তুমি একটা সংখ্যা আছে, ধরো একটা সংখ্যা আছে তোমার ডেসিমাল, ধরো আচ্ছা না আমি একটা কাজ করো, ওই ডেসিমাল চাপ এবার শূন্যর পাশে ডি আগে তুলে নাও, যেহেতু তুমি ডেসিমাল থেকে রূপান্তর করবা। এখানে ডেসিমাল লেখা আছে, দেখো এক্স স্কোয়ার ওইখানে DEC লেখা আছে। তো এই শূন্যর পাশে ডেসিমাল উঠছে। এখন ধরে নাও একটা ডেসিমাল সংখ্যা, তুমি ধরে নাও 75 বসাও, 75 বসিয়ে সমান সমান দাও, সমান সমান দাও। এই দেখো এই 75 সংখ্যাটা এখন ডেসিমাল সংখ্যা। এখন এই ডেসিমাল সংখ্যাকে তুমি কিসে রূপান্তর করবা? তাহলে তুমি যদি অক্টালে রূপান্তর করতে চাও বা বাইনারি করতে চাও, বাইনারির উপর ক্লিক দাও, লগের ওখানে লগ ক্লিক দাও, দিলে বাইনারি আসবে না। দেখো এই 75-এর বাইনারি মান কিন্তু চলে আসছে। দেখছো এখানে কিন্তু কোনো কিছু করা লাগছে না, জাস্ট এখানে মান বসিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। এইভাবে তুমি সবগুলো মান রূপান্তর করতে পারবা। অক্টাল হেক্সাডেসিমাল 4টা মান সব রূপান্তর তুমি এখান থেকে করতে পারো, যে কয়টা রূপান্তর আছে। আর দশমিকের পরেরগুলো হলে দশমিকের পরের ওইগুলো তুমি এই ক্যালকুলেটরে বসে করে নেবা, দশমিকের আগেরগুলো ক্যালকুলেটরে বসে করে নিবা, নিয়ে তারপরে বসাই দিবা। জাস্ট এরকম। তো ওগুলো মানে MCQ দিতে চায় না তেমন, কারণ ওতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যদি কেউ হাতে করতে চায় এই। আচ্ছা এই হলো বিষয়, আশা করি সবাই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারোনি জানাও। আচ্ছা আরেকটা করবা, এটা মুছে দিতে গেলে কিন্তু তুমি ওই শিফট চেপে ওই মোড চাপা চেপে তারপরে রিসেট করে মানে ডিলেট অল করে দিবা। এই নাইম আবার করো, তুমি ওই শিফট চাপো, শিফট চেপে তারপরে ওই মোডটা আবার ক্লিক দাও, অনের পাশে যে মোড দিয়ে 3 দিয়ে সমান সমান চেপে দাও, 3 চাপো দেন সমান সমান চাপো, এই রিসেট হয়ে গেল। আবার তুমি তোমার গোড়ায় চলে আসলা। বুঝতে পারছো? এই বেস থেকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা এখন আমার জানাও কেউ কোনো বুঝতে পারছো কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা। তো প্রথম কথা হলো তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তোমার যে মেন নিয়মগুলো সেগুলো কিন্তু গত ক্লাসে শেখাই দিছি, ওইটা ক্লিয়ার রাখতে হবে। আর দেন তোমার ওই, কারণ ক্যালকুলেটার কিন্তু তোমার অ্যাডমিশনে ইউজ করতে দেবে না। তো যদি কোনো একটা ভার্সিটি বা অ্যাডমিশন বা আদার্স যদি দিয়ে দেয়, তো সেখানে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবা না। বা তোমার ICT যদি এক্সাম হতো, সেখানে কিন্তু MCQতে মাস্ট থাকতো। আচ্ছা আর একটা কথা, তুমি এই জি ভাইয়া। আচ্ছা এবার আসছে, এবার তুমি আবার ওইখানে যাও, মানে ওইখান থেকে যোগ করা যায়, আমি সেটা দেখাই দিই। তুমি মেবি ওইখানে চলে আসছো, তাই তো? এখন ধরে নাও তুমি বাইনারি যোগ করবা, তাহলে আগে বাইনারি করে নাও। বাইনারি সেভে যে শূন্যর পাশে BU লেখা উঠবে। আচ্ছা শূন্যর পাশে B লেখা উঠছে, তো তার মানে এটা বাইনারি সংখ্যায় আছে। এখন এখন ধরে নাও তুমি একটা বাইনারি সংখ্যা যোগ করবা, তুমি দেখো পরে 1010 বসাও, 1010। আচ্ছা প্লাস দাও সামথিং, প্লাস দিয়ে আবার আরেকটা বাইনারি সংখ্যা দাও, প্লাস দিয়ে ধরে নাও 00111, হ্যাঁ দিয়ে এবার সমান সমান দাও। দেখো এই দুইটা বাইনারি সংখ্যা যোগ করলে কত আসে সেই মানটা কিন্তু নিচে উঠে গেছে। এইভাবে তুমি হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলো কিন্তু করতে পারবো। ওই যে আব্বা প্লাস দাদা, তারপরে দাদা প্লাস আব্বা, এইসব ম্যাথ ট্যাথ কিন্তু যোগ বিয়োগ কিন্তু তোমাদের হেক্সাডেসিমালের যোগ বিয়োগ কিন্তু মানে যোগ কিন্তু আসতো পরীক্ষায়, যদি ICT পরীক্ষা হতো ওখানে মাস্ট আসতো। তো সেই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেটরও করা যায়, মানে যখন রিটেনে আসছে তখন তো তোমার বেসিক দিয়ে করা লাগবে, তাই না? মানে ক্যালকুলেশনটা করা লাগবে। তো ক্যালকুলেটারে দিয়ে কিন্তু তুমি উত্তরটা বুঝতে পারছো যে তোমার উত্তরটা হচ্ছে কি না, এটা কিন্তু তুমি ক্যালকুলেটারের মাধ্যমে চেক করতে পারছো। তো দ্যাটস হয় এ পর্যন্তই।